সপ্তাহ ঘুরে আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলায়। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা বিষয়ক আমাদের সাপ্তাহিক আয়োজন এটিএন স্পোর্টস হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। চলুন দর্শক, আজকের পর্ব উপভোগ করি। অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের 9 উইকেটে হারিয়ে পাওয়া এই ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষে তিনি ভিডিও কলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং ঐতিহাসিক জয়ের জন্য তাদের শুভেচ্ছা জানান। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। আসেন, আপনারা সবাই সুস্থভাবে আসেন। এদিকে অস্ট্রেলিয়ার মাটিতে 9 উইকেটে ঐতিহাসিক টেস্ট জয়ের আনন্দে কেক কেটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের এই দুর্দান্ত জয়ের পর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে কর্মকর্তারা কেক কেটে আনন্দ উদযাপন ও বিশেষ মোনাজাত করেন। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী এশিয়া কাপ ক্রিকেট ও 20তম এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 2 টুর্নামেন্টের জন্যই একই দল রাখা হয়েছে। নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে শক্তিশালী দল দিয়েছে বাংলাদেশ। দলে আছেন অভিজ্ঞ নাহিদা আক্তার, শারমিন সুলতানা, সুবহানা মুস্তারির মতো ক্রিকেটাররা। নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমস সামনে রেখে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দুটি বড় আন্তর্জাতিক আসরে একই দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশ নারী দলের নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি, তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার। দলে আরও যারা আছেন তারা হলেন দিলারা আক্তার, জুয়াইরা ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সুবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, ঋতুমণি, ফাইমা খাতুন, রাবিয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারিয়া ইসলাম তৃষ্ণা। অধিনায়ক নিগার সুলতানার দল থেকে বাদ পড়েছেন তাজ নেহার, তার জায়গায় সুযোগ পেয়েছেন শারমিন সুলতানা। আগামী 28 আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হবে নারী এশিয়া কাপের 6ষ্ঠ আসর। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। 13 সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে 8 দলের এই প্রতিযোগিতা। এদিকে এশিয়া কাপের পর জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠেয় 20তম এশিয়ান গেমসেও একই স্কোয়াড নিয়ে খেলবে বাংলাদেশ। 8 দলের যে প্রতিযোগিতা শুরুই হবে কোয়ার্টার ফাইনাল দিয়ে। জাপানের আইচি নাগোয়ায় 17 সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। এই ম্যাচ জিতলে ভারত অথবা জাপানের বিপক্ষে সেমিফাইনাল। অলিম্পিক গেমস থেকে পদক জয়কে প্রাধান্য দিচ্ছে বর্তমান সরকার। এটিএন বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে এমনটাই জানান জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া জাহেদ পারভেজ চৌধুরী। তিনি আরও জানান, নতুন করে স্পোর্টসের মাধ্যমে শুধু প্রতিভা অন্বেষণ নয়, বছর জুড়ে যেন তারা প্রশিক্ষণের মধ্যে থাকতে পারে সেই কর্মসূচিও হাতে নিয়েছে সরকার। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানকে সামনে রেখে ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। প্রতিভা অন্বেষণের জন্য চালু করেছে নতুন করে স্পোর্টস মাঠ উদ্ধার কার্যক্রমও হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া জাহেদ পারভেজ চৌধুরী জানান, সরকারের উদ্দেশ্য হলো অলিম্পিকে পদক জয়। স্পেশালি আপনারা জানেন ইন্ডিভিজুয়াল গেমসগুলোকে কিন্তু পদক জয়ের সম্ভাবনা আমাদের বেশি আছে। ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ খেলছে, ফুটবলে একটা ভালো করছে, বাট ফুটবলকে অনেক দূর যেতে হবে। আর যেমন আমাদের আর্চারি, শুটিং, তাইকোন্ডো, তারপরে আপনার ফেন্সিং, জিমন্যাস্টিক্স, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো ওটার জন্য আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছি। আগামী 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরের একটা পরিকল্পনা আমরা ফেডারেশনকে চাচ্ছি এবং আমাদেরও কিছু নিজস্ব পরিকল্পনা বা গাইডলাইন থাকবে যাতে আমরা অলিম্পিককে টার্গেট করে পদক জিততে পারি এবং কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস এবং ইসলামিক সলিটারি এবং সাফ গেমসের মতো টুর্নামেন্টে যাতে আমরা ডোমিনেট করতে পারি, ওই পরিকল্পনাই আমাদের আছে। আগামী 4 থেকে 17 নভেম্বর পর্যন্ত ঢাকায় বসবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের 15তম আসর। 2003 সালের পর কখনোই সাফ শিরোপা জিততে পারেনি লাল সবুজের দল। জাতীয় দলের সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী জানান, দীর্ঘ 23 বছর পর আবারও সাফ শিরোপা জয়ের লক্ষ্য তাদের। এটা একটা ফুটবল ফেডারেশনের দায়িত্ব। ফুটবল ফেডারেশন তাদের নিজস্ব প্ল্যান করছে। আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের থেকে সব ধরনের সহযোগিতা করছে। অলরেডি আমাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিদ আউল সাহেবের সাথে আমাদের মাননীয় যুব ক্রীড়া প্রধান আমিনুল হক সাহেব নিজেই পার্সোনালি যোগাযোগ করেন কী সমস্যা আছে এবং চিহ্নিত করছেন যাতে করে দীর্ঘ
প্রায় 23 বছর পর আমরা সাফ জয়ের আশা করছি। এবার একটা ভালো টিম আছে, হামজা চৌধুরীর মতো স্টার প্লেয়াররা আছে, তা নতুন ফরেন কোচ অলরেডি নিয়োগ হয়েছে জার্মান। সো আমরা আশা করছি ওনার নেতৃত্বে বাংলাদেশ ইনশাল্লাহ এবার সাফ জিতবে, এটা আমাদের আশা। সাফল্য পেতে ক্রীড়াঙ্গনে সরকার যে বৈপ্লবিক পরিকল্পনা করেছে তা বাস্তবায়ন করাটাই হলো জাতীয় ক্রীড়া পরিষদের মূল এবং মুখ্য উদ্দেশ্য। বেসিক্যালি আমাদের বর্তমান সরকার স্পোর্টস নিয়ে যে পরিকল্পনা করেছেন তা বাস্তবায়ন করাটাই হচ্ছে আমাদের মূল এবং মুখ্য উদ্দেশ্য। আর স্পোর্টসে তো আপনারা জানেন একটা ডাইনামিক চেঞ্জ এসেছে সরকারের পরিকল্পনায়, যে 8টা বিশেষ পরিকল্পনা করেছে, তার মধ্যে স্পোর্টস অন্যতম। সো ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়ার জন্য অনেকগুলো পদক্ষেপ অলরেডি বর্তমান সরকার গ্রহণ করেছেন। জাহেদ পারভেজ চৌধুরী জানান, নতুন করে স্পোর্টসের উদ্দেশ্যই হলো প্রতিভা খুঁজে বের করে প্রশিক্ষিত করা এবং ভবিষ্যতে যাতে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে দেশকে পদক এনে দিতে পারে সেই মতো যোগ্য করে গড়ে তোলা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই যে ট্যালেন্ট হান্ট নতুন করে স্পোর্টসের মাধ্যমে একদম প্রান্তিক পর্যায় থেকে ট্যালেন্ট বেছে নেওয়ার একটা প্রক্রিয়া আছে। তো আমরা মনে করেছি অলরেডি জেলা পর্যায় থেকে এইবার কার্যক্রম হয়েছে। এইবার আমরা চাচ্ছি আগামীতে উপজেলা এবং ইউনিয়ন পর্যায় থেকে যাতে ট্যালেন্ট আমরা বাছাই করতে পারি, সেজন্য অলরেডি প্রক্রিয়া চলছে। শুধু প্রতিভা অন্বেষণ করলেই হবে না, তাদেরকে যথেষ্ট খেলার সুযোগ করে দিতে প্রচুর মাঠেরও প্রয়োজন। দেশের মহানগর, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ডে যে মাঠগুলো রয়েছে এগুলো সংরক্ষণ করে এখানে খেলার পরিবেশ ফিরিয়ে দেওয়াটা হচ্ছে মূল উদ্দেশ্য। অলরেডি আমাদের এই কাজ চলমান রয়েছে। আমরা জানান 3টা মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে, যেখানে আমাদের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাই অলরেডি করছে 129টি মাঠ অলরেডি আমরা প্রাথমিক বাছাই পর্বে বাছাই করে অলরেডি করা হয়েছে আমি যতটুকু জানি। বাকি মাঠ উদ্ধারের পরিকল্পনাও আছে। ক্রীড়াঙ্গনে পরিবেশ ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে সরকার। জাহেদ পারভেজ চৌধুরী জানান, জাতীয় স্টেডিয়াম ঘিরে স্পোর্টস হাব তৈরি করার পরিকল্পনাও আছে তাদের। বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদের আন্ডারে অনেকগুলো স্থাপনা আছে, যেগুলো অলরেডি মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক অলরেডি ভিজিট করছেন, আপনারা দেখেছেন। আপনাদেরকে সাথে নিয়ে অনেক যেগুলো অসঙ্গতি আছে, অব্যবস্থাপনা আছে বলে পরিদর্শন করছেন। আমরা আশা করছি আগামীতে ক্রীড়াঙ্গনের একটা পরিবেশ ফিরিয়ে আনার জন্য উনি সঠিক পদক্ষেপ নিচ্ছেন এবং কিছু প্ল্যান করছেন, যাতে স্টেডিয়াম কেন্দ্রিকগুলোতে এই অব্যবস্থাপনা না থেকে খেলার একটা পরিবেশ ফিরিয়ে দেওয়া। এছাড়া স্টেডিয়ামের পরিবেশ ফিরিয়ে আনতে মোবাইল কোর্টও চালু করেছে সরকার। বাংলাদেশের জাতীয় ক্রীড়া সংস্থাগুলোকে আর্থিকভাবে সচ্ছল করার উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে তাদেরকে 1244 কোটি টাকার প্রাথমিক তহবিল বা সিড মানি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদের সভা কক্ষে নবনিযুক্ত অ্যাডহক কমিটির 14টি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান তার সরকারের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেছেন। আমরা সরকার গঠন করার দীর্ঘদিন আগ থেকেই আমাদের আগামী বাংলাদেশে স্পোর্টসকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। সভায় তিনি ক্রীড়াঙ্গনে সব ধরনের দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করতে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। দেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে পরনির্ভরশীলতা থেকে বের করে এনে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রায় 1244 কোটি টাকার একটি ঐতিহাসিক সিড মানি বা প্রাতিষ্ঠানিক তহবিল অনুমোদনের বিষয়টি সকলকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন। যে আগামী বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানো, এবং এখানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের কর্পোরেট হাউসেরও বেশ কিছু স্বনামধন্য ব্যক্তিবর্গ যারা কর্পোরেট জগতে ইতিমধ্যে তাদেরকে প্রতিষ্ঠিত। ফেডারেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্য নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি জানান, জেলা ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত বর্তমান কর্মকর্তাদের আন্তরিকতা নিষ্ঠার সাথে কার্যক্রম পরিচালনা করতে হবে। গঠিত হওয়ার পর প্রতিটি অ্যাডহক কমিটিকে 3 মাসের মধ্যে নিজ নিজ ক্রীড়া সংস্থার নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই অ্যাডহক কমিটিগুলি দায়িত্ব পালন করে যাবে।
মতবিনিময় সভার দ্বিতীয় দিনে আরও 13টি ক্রীড়া সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়াঙ্গনের প্রশাসনিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে 27টি ক্রীড়া ফেডারেশনের কমিটি পুনর্গঠন করা হয়েছে। বাকি ফেডারেশনগুলোর কমিটি নিয়ে কাজ চলছে এবং খুব শীঘ্রই নতুন সব কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাসের মধ্যেই মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। বসুন্ধরা স্পোর্টস সিটিতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মালয়েশিয়াকে 237 রানে হারিয়েছে স্বাগতিকরা। দর্শক, এবার আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস হাইলাইটস। 10 জনের দল আগামী ফুটবল মৌসুমের জন্য আর্জেন্টাইন স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান ক্লাব ভবনে 53 বছর বয়সী এই কোচের নাম ঘোষণা করেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুইয়া। ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে কমিউনিটি শিল্ড জিতল আর্সেনাল। নতুন মৌসুম শুরুর আগেই নিজেদের শক্তির জানান দিল আর্সেনাল। কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটিকে 3-0 গোলে হারিয়ে শিরোপা জিতেছে মিকেল আর্তেতার দল। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক বাবর আজম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন। বুধবার হেডিংলেতে শুরু হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড টেস্ট। সালমান আগা বাবরের জায়গায় পাকিস্তানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। দেখতে দেখতে আমরা এখন এটিএন স্পোর্টস হাইলাইটসের একেবারেই শেষ প্রান্তে। অনুষ্ঠান নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বারে জানাতে পারেন। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসেন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।